এখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই প্রতিবাদ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আসলে এই ধরনের মানুষ খুব প্রতিহিংসা পরায়ণ এবং স্বার্থপর হয়। তোমার বাবা, মা, দাদা, রোহিণী এরা এখানে আসতেই পারে। ওনারা হয়তো কিছু বলবেন না, কিন্তু রোহিণী যেহেতু তোমার লিগ্যাল ওয়াইফ, সে প্রশ্ন তুলতেই পারে তুমি কেন বাড়ি ছেড়ে এখানে এসে উঠেছ। যেখানে অপরাজিতা তোমার এক্স ওয়াইফ, সেখানে ও বলতেই পারে যে ওকে ছেড়ে তুমি কেন এখানে এসে উঠেছ। আর এগুলো ও করবেই, কারণ ওকে যা বুঝেছি ও খুব ডেসপারেট, বিশেষ করে তোমার ব্যাপারে। তোমার জন্য ও একজন মানুষকে খুন পর্যন্ত করতে গিয়েছিল। তাই তুমি যদি ভাবো ও এখানে আসবে না, তাহলে সেটা খুব ভুল ভাবা হচ্ছে। বাবা বাবা, তুমি কি একই কথা বলে যাবে? দেখো, এটা বলে কি লাভ? আশেপাশে লোকেরা কি ভাবলো কি ভাবলো না, তাতে আমাদের কি এসে যায়? আমাদের কিচ্ছু এসে যায় না, আমি তাদের কথা কানও দেব না। দেখো, আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে কি যশকে সুস্থ করে তোলা। ও যদি এখন ও বাড়িতে যায়, তাহলে ও সুস্থ হবে না, ও আরো অসুস্থ হয়ে পড়বে। দেখো, আশেপাশের লোকেরা কি বললো না বললো সেটা আমার কাছে ইররেলিভেন্ট। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে একটা লোকের, একটা পেশেন্টের প্রাণ। আর আমি সেই ধর্মই পালন করছি। কিন্তু আমি জানি বাবু, তোর ধর্ম পালনে আমি কোনো বাধা দিচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো এইসব ব্যাপারগুলো আমাকে মাথায় রেখেই চলতে হবে, আর এর প্রতিকার কিভাবে করা যায় সেগুলো আগে থেকে ঠিক করে রাখতে হবে। দেখো বাবা, রোহিণীকে আটকানোর উপায় অনেক আছে। ইটস নট আ ডিফিকাল্ট থিং। একবার ও অপরাজিতাকে মার্ডার করার চেষ্টা করেছে, আবারও করতে পারে। আর অপরাজিতা তো এই বাড়িতে থাকে, তার মানে রোহিণী এই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আর যদি সেটা না পারে, ও যাতে সেটা করতে না পারে, তাই জন্য আমিও লয়ারের সাথে কথা বলবো যাতে রোহিণীকে সেখান থেকে আটকায়, প্রপার স্টেপ নেয়। আজ হয়তো হবে না, দেখি কাল পরশুর মধ্যে আমি যাবো ওনার কাছে। সেই বরং ভালো। আঙ্কেল, আমার জন্য শুধু শুধু আপনারা প্রবলেমে পড়ছেন। আপনারা বিব্রত বোধ করছেন। আই এম সরি। না না বাবা, তুমি ভুল বোঝো না আমায়। তুমিও তো অশান্তি এড়ানোর জন্য এই বাড়িতে এসে থাকছো, আর আমিও চাই না তোমার শরীরের এই অবস্থায় তুমি কোনো ঝুট ঝামেলায় পড়ো। কি গো মা, খাবো তো? হ্যাঁ, খাবার তো রেডি, জাস্ট টেবিলে সার্ভ করবো। যশ, তুই চট করে একটু ফ্রেশ হয়ে নাও। এই শুনছি একটু আসবে? হ্যাঁ নিশ্চয়ই, চলো। এই দেখো, ভুলে গেলে তো। ওষুধগুলো দেবে না খাওয়ার আগে? ভুলবো কেন, ভুলিনি। আমি ভাবলাম যশ ফ্রেশ হয়ে নিক, তারপর দেবো। না না, এখনই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখটা দিয়ে ওষুধটা দিচ্ছি। দাও, আমি ওষুধটা খেয়ে নিচ্ছি।
তোমাকে কিচ্ছু করতে হবে না দাদা ভাই। ওদের ভালোবাসার কফিনে শেষ পেরেকটা আমি কালকে পুঁতে দিয়ে আসবো। দেবদীপ নিয়ে গেছে তো যশকে ওদের বাড়ি, আমাদের সকলকে আড়াল করে ট্রিটমেন্ট হচ্ছে, এর দাম দেবদীপকে দিতে হবে। আমি ওই বাড়িতে গিয়ে শবনমকে এমন অপমান করব, আমি ওদের বাড়িতে গিয়ে এমন সিন ক্রিয়েট করবো না, সেটা কোনোভাবেই দেবদীপের বাবা মা মেনে নিতে পারবে না। বাধ্য হবে যশ নিজে থেকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হবে। রোহিণীকে কাঁদিয়েছে ওরা, কষ্ট দিয়েছে এত দিন ধরে, দিনের পর দিন ধরে, তার দাম দিতে হবে না? কোথাকার কোন এক মেয়ে, একটা গ্রামের মেয়ে, সে আমাদের সংসারটাকে তছনছ করে দিচ্ছে। আর পারবে না আন্টি, আমি সেই ব্যবস্থাটা করব। যশের ওই বাড়িতে থাকতে যাওয়াটাই না যশের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। যশকে এই বাড়িতে ফিরে আসতেই হবে, আমি নিয়ে আসবো ফিরিয়ে। আমি জানি ও ভালো চোখে দেখবে না আমায়, ঘৃণা করবে, ঘৃণার চোখে দেখবে আমাকে, আমার কষ্ট হবে। আমি সেটাও যেমন মেনে নিতে পারবো না, তেমনি যশকে আমি কারোর সাথে ভাগ করে নিতেও পারবো না। রোহিণী, তোমার যেটা ইচ্ছে, যা খুশি তুমি করো, শুধু 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 রোহিণী, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি ওর স্ত্রী, তুমি পারবে ফিরিয়ে দিতে ওকে, পারবে না? ফিরিয়ে আনবো, তুমি টেনশন করো না। তোমার ছেলেকে চিরদিনের মতো তোমার কাছে ফিরিয়ে আনবো। রোহিণী, আরেকবার ভালো করে ভেবে দেখো। তুমি যদি চাও আমি কিন্তু তোমার সঙ্গে দেবদীপের বাড়িতে যেতে পারি, কারণ দেবদীপ ওখানে না থাকলেও শবনম কিন্তু ওখানে থাকবে। তো ভয় পাই শবনমকে আমি? আমি সে কথা বলিনি। দেখো দাদাভাই, ওর বাবা মার সঙ্গে, মানে দেবদীপের বাবা মার সঙ্গে আমার যে কথাগুলো রয়েছে সেগুলো আমাকে একাই বলতে হবে। আমি একাই যাব। চাইলে হয়তো আমি আজকেই যেতে পারতাম, কিন্তু যশকে ভালোবাসি তো, ওকে একটুকু ছাড় দিলাম। জীবনের শেষ সময়টুকু শবনমের সঙ্গে কাটিয়ে নিক, শেষবারের মতো থাকুক দুজনে ওরা, আমি বাধা দেব না। কিন্তু কাল ওদের জীবনে ঝড় উঠবে, কাল ওদের বাড়িতে এমন ঝড় আসবে যার কিনা কল্পনা ওরা কেউ করতে পারছে না। আমি যশকে বলেছিলাম, আমি যশকে বহুবার বলেছিলাম, আমাকে এত আঘাত দিস না, আমি সহ্য করতে পারছি না, এত আঘাতে, অপমানে, অসম্মানে ক্ষতবিক্ষত করিস না যশ, আমার কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আর তুই আমাকে যত আঘাত দিবি, সেই আঘাত দ্বিগুণ হয়ে শবনমের জীবনে ফিরে আসবে। আমাকে চিনতেই পারলো না, রোহিণী কেমন যশ চিনতেই পারলো না, সেই ভুলটাই করে ফেললো। এখন আর কিছু করার নেই, এখন ওকে সেই ভুলের মাসুল দিতেই হবে। এই বাড়িতে যশকে ফিরে আসতেই হবে দাদা ভাই, যেভাবেই হোক এই বাড়িতে ফিরে আসতে হবে। আর খেতে পারছি না। খেতে পাচ্ছি না মানে? এখনো অর্ধেকটাও শেষ হয়নি যশ। এত ওষুধ খাচ্ছ, তার সাথে তো খাবারটা খেতে হবে, খাও। প্লিজ প্লিজ জোর আর জোর করো না প্লিজ, আমি সত্যি বলছি আর খেতে পারছি না। তুমি তো একজন ডাক্তার, এরকম অবুঝের মতো করলে কি করে চলবে যশ?
দেবদীপ ঠিকই করেছে, তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার ওপর ছেড়েছে। দেবদীপ তোমাকে দেখেই বুঝতে পেরেছে তুমি কতটা অবাধ্য। আমি অবাধ্য? এখনো পর্যন্ত কোন কথাটা শুনিনি তোমাদের? সব কথা তো শুনছো না, এই যে এখন আমার কথাটা শুনছো না। বাধ্য ছেলেরা সব কথা শোনে। ঠিক আছে, অল্প অল্প খাচ্ছি আর কি। অল্প নয়, পুরোটা খেতে হবে। দেখি, হাঁ করো, হাঁ করো। শবনম, বলো। কিছু না। কি কিছু না? বলো না, কি বলবে? দেবদীপ খুব ভালো মনের মানুষ, আমি চিরকাল ওর কাছে কৃতজ্ঞ থাকব। আমিও। কিন্তু তুমি কি এই কথাটাই বলতে? কি জানি কি বলতাম, তবে যাই বলতাম সত্যি বলতাম। আসলে আমার জীবনটা না বড্ড এলোমেলো। সময়ের আমার সাথে কি শত্রুতা আমি আজ অব্দি সেটা বুঝতে পারলাম না। আজ অব্দি জীবনে কোনো কিছু সঠিক সময়ে আমি পাইনি। তুমি যদি আমার জীবনে রোহিণীর আগে আসতে, বা দেবদীপের মতন একজন ভালো মানুষ বন্ধু হিসেবে যদি আমার ছেলেবেলায় আসতো, তাহলে হয়তো আজকে আমার জীবনটা অন্যরকম হতে পারত। এখন যখন ঠিক করেছি যে আমি আস্তে আস্তে নিজেকে শেষ করে দেব, ঠিক সেই সময় তোমরা এলে আমার জীবনে। আমার হাতে যে সময় বড্ড কম, আর আমি এখনই বাঁচতে চাই। আমার হাতে আর বেশি সময় নেই শবনম। কে বলেছে তোমাকে সময় কম? একটুখানি কি ডাক্তারি করে ফেলেছো, কটা লোকের ওপর সব জেনে গেছো। রেগে যাচ্ছ কেন? দেখো, রাগার মতো কথা বললে না, রাগ হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আমি তো সত্যি কথাটাই বলেছি। দেখো, সবাই একদিন চলে যাবে, সবাই মারা যাবে, কেউ আগে কেউ পরে। যাবে যাবে, তাতে কি হয়েছে বলো? দেখো, আমি মনে করি যে এই যে আমরা বেঁচে আছি, এই সময়ে যদি আমরা এত চলে যাওয়া নিয়ে ভাবি, এত মৃত্যু নিয়ে ভাবি, তাহলে তো আমরা অর্ধেক মরে গেলাম। জীবনে তো এভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই যশ। লাভ নেই বলেই তো তোমাদের কাছে থেকে গেলাম, বাড়ি ফিরলাম না। জীবনের শেষের দিনগুলো আমি একটু আনন্দে শান্তিতে কাটাতে পারি, তার জন্য তোমাকে এখানে আনা হয়েছে যাতে তোমাকে সুস্থ করে আমরা তুলতে পারি। এত আজে বাজে কথা বলছো কেন? মোটেও তোমার এত তাড়াতাড়ি কিছু হবে না। দেখো, তুমি যদি এরকম আজে বাজে কথা বলো না, আমি কিন্তু তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এবার খেয়ে নাও, অনেকক্ষণ কথা বলছো। দেখি, হ্যাঁ করো। আর একটু, এই তো। এবার শুয়ে পড়ো। শবনম, প্লিজ এখন যেও না কোথাও।
2 মিনিট বসো একটু আমার সাথে প্লিজ, একটু কথা বলি, তারপর চলে যাও প্লিজ। প্লিজ বসো প্লিজ। ঠিক আছে, আমি আর 1/2 ঘন্টা থাকছি, তারপর কিন্তু ঘুমোতে হবে। দেবদীপ কখন আসবে? ওর আসতে দেরি হবে, ওর একটা অপারেশন আছে। দেবদীপের বিদেশেই সেটেল করা উচিত। এখানে এত পলিটিক্স সব জায়গায়, দেবদীপের এখানে ভালো লাগবে না। তুমিও বিদেশে গিয়ে প্র্যাকটিসটা শুরু করো, তোমার জন্য ওটাই ভালো হবে, আর তোমরা ওখানে ভালো থাকবেও। আমি দূরে চলে গেলে তোমার সুবিধেই হয়, তাই না? আমার কিসের সুবিধে? বারে, তোমার বউয়ের সাথে আর আমাকে নিয়ে অশান্তি হবে না। তোমাকে কে বললো আমি রোহিণীর কাছে ফিরবো? তোমাকে তো একদিন না একদিন বাড়ি ফিরতেই হবে। রোহিণী তোমার স্ত্রী, সেই অধিকারে ও তো তোমার বাড়িতেই আছে। আমি যদি সুস্থ হয়েও যাই, রোহিণীর সাথে আমি আর থাকবো না, ওই বাড়িতে আমি আর যাব না। একা থাকবো, আলাদা থাকবো। দেখো কে কি ভাবলো, কে কি দেখলো, কার কি খারাপ লাগলো, এসব ভাবতে গিয়ে আমি নিজের ব্যাপারেই ভাবিনি। আমি আসলে না অশান্তি ভালোবাসি না, আর এই অশান্তি হেরাতে গিয়ে অনেকের অনেক কিছু এতদিন মেনে নিয়েছি। অনেকের অনেক কিছু আমাকে দেখতে হয়েছে, ভাবতে হয়েছে, নিজের দিকটাই দেখতে পারিনি। বড্ড অবহেলা করেছি নিজেকে নিয়ে, তার শাস্তি আজ আমাকে পেতে হচ্ছে। এরকম করে কেন বলছো যশ? তুমি বুঝবে না শবনম, এই যে তুমি, এই তুমিটা আমার ছিলে, সম্পূর্ণ আমার। আজ আমি আমার জন্য তোমাকে হারিয়ে ফেলেছি। যশ, হারাওনি তো, আমরা তো বন্ধু আছি। হ্যাঁ, কিন্তু তুমি তো আর আমার নেই, তোমার উপর তো আমি আর সেই এক্সপেকটেশনগুলো রাখতে পারি না। নিজেকে সামলে নিতে হয়, কন্ট্রোল করতে হয় নিজেকে। এই যে বন্ধুত্বটুকু আছে, এটাই তো অনেক যশ। যে একবার হিমালয়ের পাহাড় দেখেছে, তার কি আর এসব ছোট্ট খাট্ট পাহাড়ে মন ভরে? কোথাও গিয়ে একটা অতৃপ্তি থেকে যায়। তবে হ্যাঁ, তোমার হাত ধরেই আমি দেবদীপের মতন একজন মানুষকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, যার একটা বিরাট মন আছে। আর এই বিরাট মনের সামনে, এই বিরাট মনের মানুষের সামনে সব ছোট্টখাট্ট ক্ষুদ্রতা আড়াল হয়ে যায়। সে এসে দাঁড়ালেই না মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। দেবদীপের মতন আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারতাম না। সবাই কি একরকম হয়? শবনম, ভালো মানুষ বলতে আমরা যা বুঝি তার কিন্তু কোনো বেঞ্চমার্ক থাকে না, সেটা সবাই ছুঁতে পারে না।
দেবদীপ এমন একটা মানুষ যে নিজেকে অন্য একটা মানুষের জায়গায় দাঁড় করিয়ে তারপর তাকে বিচার করে। এটা সবাই পারে না।